সমস্যা হচ্ছে ভাইয়া? আমাকে এর আগে কখনো দেখোনি? এভাবে তাকিয়ে আছো কেন? বাকরুদ্ধ হয়ে গেল কাই। এই যে বাবার সামনে এমন ভাবে নাকানি চোবানি খাওয়াবে তা ক্ষুণাক্ষরও বুঝতে পারেনি। পাট ভোগাম খাওয়া রেখে তীর দিকে তাকালো, তারপর ছেলের দিকে তাকিয়ে বলল, আমিও তোমার সমস্যার কথা জানতে চাচ্ছি কাই। বেশ অনেকদিন ধরে জিজ্ঞাসা করতে চেয়েও সময় বা সুযোগ দুটোই হয়ে ওঠেনি। তাছাড়া তে মা তো আর আগের মতো বাড়িতে আসে না যে দুটো কথা বলবো বলে তের দিকে পুনরায় তাকালেন। তে নীরব ভাবে নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। ভীষণ খারাপ লাগলো ভোগামের। জন্মের 3 দিন পর থেকে যে আয়ুকে নিয়ে এলো, সেই থেকে বাবার মতো যত্নে স্নেহে বড় করে তুলেছে। তেও তার নিজের বাবার মতো সারাক্ষণ আবদারের মেলা নিয়ে বসতো। খাবার টেবিলে কখনো নীরব হয়ে খেতে পারতো না। দুই ভাই বোন মিলে কাড়াকাড়ি ভাগাভাগি রাগারাগিতে মেতে থাকতো। কিন্তু হঠাৎ করে মেয়েটা একদম নির্জীব হয়ে গেল। বাড়ি ছাড়তেই সেই সাথে আগের সেই চঞ্চলতাও ছেড়ে দিল। হোস্টেলে কত কষ্ট করে থাকছে, প্রোগ্রাম চাইলে জোর করে থেকে বাড়িতে রাখতে পারতেন, কিন্তু তা করেননি। ভয় পাচ্ছে যদি অধিকারের প্রশ্ন ওঠে। বাবার চেয়ে পিসে মশাইয়ের দরদ বেশি। নীরবে দীর্ঘশ্বাস ছাড়লেন। বেশ অনেকদিন ধরে তোমার বেহায়াপনা সহ্য করছি, আর নয়। এবার যে কোনো একটা সিদ্ধান্ত যেতে হবে তোমায়। এই মাসের মধ্যে হয় তুমি মেয়ে পছন্দ করবে, না হয়তো আমি তোমার জন্য মেয়ে দেখব। অনেক হয়েছে, বয়স তো আর থেমে থাকছে না। 2 দিন পরে মেয়ে পাওয়া মুশকিল হয়ে যাবে। দ্রুত চাকরি নাও, আমি বিয়ের ব্যবস্থা করছি। কাই অসহায় হয়ে তেল পানে চাইলো। ওর কি একটুকু কষ্ট হচ্ছে না? বাবা, তুমি তো জানো আমি খবরদার। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, তে মাকে ডিস্টার্ব করবে না। তোমার পছন্দকে গুরুত্ব দিয়ে একদিন অপেক্ষা করেছি, আর নয়। তে তোমাকে পছন্দ করে না, তাই ওর জন্য বৃথা বসে থাকবে না। তুমি আমার ছেলে, এতটুকু সেলফ রেসপেক্ট তোমার মধ্যে নেই? মেয়েটা তোমার জন্য বাড়ি পর্যন্ত ছেড়েছে, আর কি চাও তুমি? ঠিক আছে, তুমি যদি বিয়ে না করো, চিরকুমার থাকতে চাও, তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি আগে তেলমার বিয়ে দেব। বিষম খেলোতে হঠাৎ তার বিয়ে, কিন্তু কেন? রেগে টেবিল ছেড়ে উঠে গেল কাই। খালামনির কাছ থেকে বিদায় নিয়ে গেটের কাছে এলোতে স্কুটিতে বসতেই ওপাশ থেকে কাই হাত ধরে টেনে হেঁচড়ে নামালো। তেরে এসে তের দুগাল চেপে ধরে বলল, খুব তেজ না রে তোর? তোর তেজ কিভাবে কমাতে হয় তা কায়ের ভালো করে জানা আছে। এই, তুই কোন রাজার ছেলেকে বিয়ে করবি? হ্যাঁ, দেখতে তো আহামরিও সুন্দর না। এত দেমাগ কেন? তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়েরা কায়ের পায়ের কাছে বসে থাকে অ্যাটেনশন পাওয়ার জন্য। 2 হাত দিয়ে কায়ের হাতের থাবা খুলতে চাইলো তে, শেষে না পেরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি জানি আমি দেখতে কেমন, সেটা তোমার থেকে জানতে হবে না। এত সুন্দরী মেয়েরা পেছনে পড়ে থাকলে বেহায়ার মতো এখনো আমার পেছনে ছ্যাঁচড়ার মতো কেন তুমি? খবরদার আমার গায়ে হাত ভুলেও দেবে না। তুমি ছুলে আমার সর্বাঙ্গ গুলিয়ে ওঠে। হতভম্ব হয়ে গেল কাই। বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। দেখি তাহলে প্রেম করে অন্য কারোর সাথে? চোয়াল শক্ত করে তের হাতে থাকা ফোনটা ছিনিয়ে নিল। স্ক্রিন অন করতেই দেখলো নেতা মশাই লিখে সেভ করে থাকা নাম্বার থেকে 2টো মিস কল। এই এই নেতা মশাইটাকে তুই প্রেম করিস? তে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু তোমার সাহস কিভাবে হলো আমার ফোন চেক করার? তুমি কোন আক্কেলে আমার ব্যক্তিগত ফোন ধরলে? এই নাম্বারটা কার? আমার জামাইয়ের। সজোরে এক থাপ্পড় পড়লো তে নরম গালে, আর এক মুহূর্ত দাঁড়ালো না তে, বিলা থেকে বেরিয়ে এলো। নির্জন জায়গায় স্কুটি থামিয়ে ডুকরে কাটতে থাকলো অনবরত বদমেজাজি মেয়েটা। ডান হাত ব্যথায় নীল হয়ে গেছে, দুগাল যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে। তার জীবনটা এমন কেন? বাইরের মানুষ সবসময় অধিকার দেখায়, কেউ নেই টের। বাবা তো থেকেও নেই। মাসে মাসে 1000 টাকা পাঠিয়ে শুধুমাত্র দায়িত্বটুকু এড়িয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় এই টাকা ছুঁড়ে মারতে, কিন্তু তাহলে চলবে কিভাবে তার? এতটাও সহজ নয় জীবনটা। তে, এই মেয়ে, তে, তুমি কি কাঁদছো? এই কি হয়েছে তেইয়া? ফোনের মধ্যে থেকে এমন উত্তেজিত কণ্ঠের আওয়াজ শুনতেই চমকে উঠল তে। শব্দটা
ফোন থেকেই আসছে। হাতে নিতেই দেখলো নেতামশাইয়ের নাম্বারটি। হয়তো হাতে টাচ লেগে রিসিভ হয়ে গেছে। ফোন কেটে দিল। ভালো লাগছে না তার কথা বলতে। হতাশ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল জাংকুক। মেয়েটা কাঁদছিল, হ্যাঁ হুহু করে কাঁদছিল। জাংকুক স্পষ্ট শুনেছে সেই কান্নার আওয়াজ। কি এমন হয়েছে যে তে কান্না করছিল? বুকের বাম পাশটা কেমন চিনচিন করে উঠল। ইচ্ছে করছে ছুটে গিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে, কিন্তু কোন অধিকারে যাবে সে? এখনো যে কোনো সম্পর্কের সূত্রপাতই ঘটেনি। সারাদিন শেষ। নিজের অতি ব্যস্ততা থাকা সত্ত্বেও জাংকুক 10 মিনিট অন্তর অন্তর তের নাম্বারে ফোন দিয়েছে। তের মাথা নষ্ট হয়ে গেছে। জলে কাতরানো কই মাছের মতো দাঁতে দাঁত চেপে শেষে না পেরে মেসেজ দিল। নুন নেতা মশাই, নিজের নেতাগিরি অন্যদের ওপর ফলান। আমাকে একদম বিরক্ত করবেন না, ফোনও দেবেন না। আমি অলরেডি সিম চেঞ্জ করে ফেলছি। বার্তা আসার সাথে সাথে অভ্যাসের ফোন বন্ধ। দাঁতে দাঁত চেপে ফোনটা ছুঁড়ে ফেলে দিল জাংকুক। এই মেয়ে কত বড় সাহস, তাকে ইগনোর করে। এমনকি সে ফোন দিলে বিরক্তও হয় না। আর ফোন দেবে না জাংকুক। একটা মেয়ের কাছে এতটা ছোট হওয়া উচিত হবে না। ভীষণ ভাবে তের কথাগুলো আত্মসম্মানে লাগলো জাংকুকের। কেটে গেছে আরো 5 দিন। প্রথম অভিমান করে থেকে ফোন না করলেও পরবর্তীতে নিজের সদ্য জন্ম নেওয়া অনুভূতিতে দগ্ধ হয়ে ফোন করেছে। কিন্তু তাকে আগের মতোই হতাশ করে সিম অফ করে রেখেছে। রেগে গিয়ে বেশ কড়াভাবে কয়েকটা মেসেজ দিয়ে শাসিয়েছে জাংকুক। তোমার সাহস কিভাবে হয় আমাকে ইগনোর করার? এই মেয়ে, ফোন ধরো। আমাকে চেনো তুমি? থাপ্পড়ে গাল লাল করে দেব। তোমাকে একবার হাতের কাছে পাই, তারপর বোঝাবো এই জীবন জাংকুক কি জিনিস। কিন্তু তেও বরাবর নীরব। তবে সামান্য অনুভূতি যে তার মধ্যে বাসা বেঁধেছে সে ব্যাপারে ও ভীষণ আপসেট। এই যেমন তারও ইচ্ছে করছে এখন জাংকুকের সাথে কথা বলতে, কিন্তু চেয়েও পারছে না। তবে জাংকুককে জ্বালানোর জন্য সারাদিন সিম বন্ধ করে রাখলেও প্রতিদিন রাত 12টার পর টুক করে দুটো মেসেজ দিয়ে ফোন বন্ধ করে রাখে। যেমন, নেতামশাই কেমন আছেন আপনি? আমাকে কি মিস করছেন? এই আপনি এখনই ফোন দিন, কথা বলবো আপনার সাথে। আমার ফোনে ব্যালেন্স নেই। জাংকুক সাথে সাথে ছটফট করে উঠে তের নাম্বারে ফোন দেয়, কিন্তু বরাবরের মতোই তাকে হতাশ করে দিয়ে ওপাশ থেকে মেইলি কণ্ঠে ভেসে আসে। The subscriber is currently switched off. Please try after some time. তেজি তাকে জ্বালানোর জন্য ইচ্ছে করে মেসেজ দিয়ে উশলে ফোন অফ করে রাখে সে ব্যাপারে নিশ্চিত জাংকুক। কিন্তু তারপরও সারাদিন শেষে রাত 12টা বাজতেই তের মেসেজের জন্য অপেক্ষা করে থাকে সে। ভাই, এই ভাই, আরে বাবা কোন জগতে আছিস? ইউনু জোরালো কণ্ঠ শুনে হুঁশে ফেলে জাংকুক। বার কয়েক ভাইয়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, বল। খেপে যায় ইউনু, উগ্র কণ্ঠে বলে, বল মানে কি? এতক্ষণ যে বললাম সেটা কানে নিসনি? আবার নতুন করে বলতে হবে নাকি? এই সত্যি করে বলতো, তোর কি হয়েছে? সারাদিন ঝিমটি মেরে কি এত ভাবিস? বাই দ্য ওয়ে, তুই প্রেমে টেমে পড়িসনি তো? কাকে নিয়ে ভাবনা জগতের মধ্যে সংসার করছিলিস? হ্যাঁ? জাংকুক মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করলো। তারপর ইউনুর দিকে তাকিয়ে বলল, কি বলছিলিস? আবার বল, খেয়াল করিনি। আমি আসলে এখন যেতে পারবো না। আমার এখানে একটা ফ্রেন্ড আছে, ওর কাছে কাজ আছে। তুই প্লিজ একা চলে যা। আমি রাতটা থেকে কাল চলে আসবো। মা বাবাকে একটু ম্যানেজ করিস প্লিজ। শান্ত চোখে ভাইয়ের দিকে তাকালো। 25 বছরে পরিপূর্ণ যুবক ভাইটি আজও সামান্য কিছুর জন্য হলেও তার অনুমতি নাই। তাকে না জানিয়ে বা পরামর্শ নিয়ে একটা কাজও এখনো করেনি। ভীষণ ভালো লাগে জাংকুকের এই বিষয়টা। ইউনু চাইলেই তো তাকে না বলে বুসানে আসতে যেতে পারে, কিন্তু সেটা আজও ঠিক করেনিও। আচ্ছা যা, সাবধানে থাকিস। আর শোন, একদম বাইরে বেশি রাত পর্যন্ত থাকবি না, আর কালকেই বাড়ি ফিরে আসবি। ইউনু গাড়ি থেকে লাফ দিয়ে নামলো।
তারপর ভাইয়ের সমস্ত কথায় সম্মতি দিয়ে রাস্তার পাশে গিয়ে কাউকে ফোন করলো। 10 মিনিটের মধ্যেই তারই সমবয়সী একজন ছেলে বাইক নিয়ে এলো। সেটাতে উঠেই চলে গেল নিজেদের গন্তব্যস্থলে। এতক্ষণ পর্যন্ত গাড়ি সাইডে পার্ক করে রেখেছিল জাংকুক। ইউনু যেতেই পুনরায় সেই স্থানে এলো। তারপর ফোনটা বার করে গুটি গুটি অক্ষরে মেসেজে লিখলো, সয়েল পার্ক স্ট্রিট রোডের সামনে এসো, আমি ওয়েট করছি। গাড়ির জানালা আলতো ফাঁক করে বাইরে তাকালো জাংকুক। বন্ধ ফোনে মেসেজ পাঠিয়েছে, হয়তো 4 ঘন্টার মধ্যে সয়েল ক্যাম্পাসে পৌঁছেও যাবে। কিন্তু আদেও কি মেসেজটা দেখবে? আর দেখলেই কি আসবে স্ট্রিট রোডে? যদি না আসে, পুনরায় মস্তিষ্কে তুমুল ভাবে বিদ্রোহ করলো, না আসলে আসবে না। তো তাই বলে কি জাংকুক অপেক্ষা করবে না তার জন্য? হোক না একটু বেহায়া, তাতে কি জাত যাবে? প্রেম করতে গেলে এইরকম একটু একটু ছ্যাঁচড়া তো হতেই হয়। প্রেমিকরা বেহায়া উপাধি না পেলে জাত প্রেমিক হয় না। গেটের সামনে পরপর 3টে মাইক্রো থামলো। জাংকুক গাড়ি থেকে নামতেই সামনের এবং পেছনের গাড়ি থেকে 3 জন পুলিশ এবং 4 জন বডিগার্ড নামলো। জাংকুক তাদের ইশারায় সেখানে থাকতে বলে গেটের মধ্যে ঢুকলো, কিন্তু নান্সি শুনলো না। দ্রুত পায়ে এসে বলল, স্যার, আমরা আপনার থেকে দূরত্বে থাকবো, কিন্তু তাও একা ছাড়তে পারবো না। কখন কি হয়ে যায়, ক্যাম্পাসটা অনেক বড়, আপনি কোথায় যাবেন? সংযত মনে করলো জাংকুক। তারপর তাদের নিয়ে ভেতরে ঢুকলো। বিকেল 3টে, অসংখ্য স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাস জুড়ে। কেউ কেউ আর চোখে তাকিয়ে দেখছে জাংকুকের পানে। এমন বডিগার্ড পুলিশ নিয়ে কে ঢুকলো ক্যাম্পাসের মধ্যে? এই নিয়ে তুমুল কৌতূহল কারো কারো মাঝে। গেটের ভিতরে ঢুকতেই অবাক হলো জাংকুক। দূরে দুটো মেয়ের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। তাহলে মেসেজটা দেখেছে। বডিগার্ডদের সেখানে থামতে বলে সিঁড়ির দিকে এগিয়ে গেল জাংকুক। কালো রঙের জিন্স, চোখে কালো চশমা, হাতে কালো ঘড়ি পরা নেতামশাইকে দেখে সামান্য টাস্কি খেলতে বান্ধবীদের কিছু একটা বলে আলতো পায়ে টিপে টিপে জাংকুকের পাশে এলো। জাংকুককে পাঞ্জাবির হাতা গোটাতে দেখে ভুরু কুঁচকে ফেললো। কি ব্যাপার, মারবে টারবে নাকি? আরেকটু পাশে এগোতে জাংকুক 2 কদম পিছিয়ে মাঠের অন্যদিকে তাকালো। তে হালকা কেশে দিয়ে জাংকুকের দৃষ্টি আকর্ষণ করলো, কিন্তু জাংকুক এখনো অন্যদিকে তাকানো। ঠোঁট টিপে হেসে দিল তে। নেতামশাই কি ভীষণ রেগে আছেন নাকি? দাঁতে দাঁত চিপে জাংকুক বলল, থাপ্পড়ে গাল লাল করে দেব ফাজিল মেয়ে। এই কদিন কতটা জ্বালিয়েছো আন্দাজ আছে তোমার? কোন সাহসে সিম চেঞ্জ করেছো? তে নীরব হয়ে জাংকুকের দিকে তাকালো। জাংকুক এখনো মাঠের অন্যদিকে তাকিয়ে আছে। রাগ হলো তে, অন্যদিকে তাকিয়ে কেন কথা বলছে? তার দিকে তাকালে কি জাত চলে যাবে নাকি? তা আমাকে মেসেজ দিয়ে এখানে আসতে বলা হয়েছে কেন? ছটপট বলুন, আমি হোস্টেলে যাব। এক পলক তাকালো জাংকুক তের দিকে। তারপর 1 কদম সামনে আসতে তারই মতোতে 4 কদম দূরে গিয়ে দাঁড়ালো। হতভম্ব হয়ে তাকিয়ে রইল জাংকুক। ঠোঁট উঁচু করে গরম নিঃশ্বাস ফেলে বলল, তে তুমি কি সত্যি কিছু বুঝছো না নাকি বুঝতেই চাইছো না? আচ্ছা, আমাকে তোমার কি বলে মনে হয় বলো তো? আপাতত আমার পেছনে লাগা আর 5টা বকাটে ছেলের চাইতে বেশি কিছু নয়। হতভম্ব হয়ে তাকিয়ে রইল জাংকুক। দূরে তাকিয়ে দেখলো বডিগার্ড গুলো এখনো তার দিকে সোজা হয়ে তাকিয়ে আছে। আমি একজন এমপি, একটু তো রেসপেক্ট করে কথা বলো তো। আমি কি ভোট দিয়েছি নাকি? ভোট দেবে কিভাবে? তোমার কি ভোট দেওয়ার বয়স হয়েছে? এক্সকিউজ মি, 22 চলছে আমার। ওকে, পারফেক্ট। কে পারফেক্ট? তোমার বয়স বিয়ের জন্য একদম পারফেক্ট। নাক ছিটকালো তে। আপনাকে বিয়ে করবে কে? আপাতত তুমি করো, পরে না হয় আরো ভালো মেয়ে পেলে আরেকটা বিয়ে করব। আলতো হেসে জাংকুক কথাটা বলল। চোখ ছোট ছোট করে তে কোমরে হাত দিয়ে বলল, কি? আমি সতীনের সংসার করব? তুমি না চাইলে সতীন আনবো না। ওকে,
সতীন কেন, আমি নিজেও আপনার সংসার করব না, বিয়ে করব না, আবার সংসার। মুখ বিকৃত করে ফেললো জাঙ্কুক। তীর দিকে তাকিয়ে সিরিয়াস ভাবে বলল, তেহিয়াং, তুমি যদি চাও এমন ট্রপিক্যাল প্রেমিকদের মতো তোমায় সারাক্ষণ জ্বালাবো, ফ্লার্ট করব, সময় দেব, ঝগড়া করব, তাহলে ওকে ফাইন, আমি করব, কিন্তু বিয়ের পর আই প্রমিস প্রতিদিন তোমায় জ্বালানোর জন্য 1 ঘন্টা সময় অবশিষ্ট রাখবো। প্লিজ তাও তেরামি করো না। আমি এভাবে প্রতিনিয়ত তোমার সাথে দেখা করতে আসতে পারবো না, সময় আমার কাছে এত নেই। তো আমি আপনাকে বলেছি নাকি আমার সাথে দেখা করতে আসতে? আপনি নিজে থেকে এসেছেন, আবার নিজে থেকে চলে যান। আমি এখন হোস্টেলে যাব। হাতের ঘড়ির দিকে তাকালো জাঙ্কুক। আর সময় নেই, এখন তাকে ডাইরেক্ট পার্টি অফিসে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে হবে। তাই তীর দিকে কয়েক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল। বডিগার্ডরাও জাঙ্কুকের পেছু নিল। আর সে তো ব্যর্থ হয়ে আকাশের পানে চেয়ে রইল। ব্যস্ততা, হ্যাঁ, এই ব্যস্ততার কারণেই আসছে আপনজনের কাছ থেকে দূরে। বাবাও তো এমপি তার। এই ব্যস্ততার অজুহাত দিয়ে সেও তাকে একদম দূরে ছুঁড়ে ফেলেছে, বাইরের মানুষের কাছে দিয়ে ফেলেছে। দরকার নেই এমন কাউকে যার কাছে তীর আগে ওই কাজ নামক বস্তুটা ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটির এক নতুন ফ্রেন্ডের নিজস্ব বাড়ি ভূষণে, তারই বোনের বিয়ে আজকে। ইউনু ভূষণে এসেছে শুনে বেশ আষ্টে পিষ্টে ধরেছে বিয়েতে থাকার জন্য। শেষে বাধ্য হয়ে জাঙ্কুককে বলে এসেছে। বিয়ে বাড়ির গেট পেরিয়ে সামনের রুমে ঢুকতেই এক ঝাঁক সুন্দরী তরুণীদের দেখা মিলল। ইতিমধ্যেই বর চলে এসেছে। সুবিনের সাথে নতুন ছেলে ইউনুকে দেখে ওরা বরপক্ষ ভেবে ছুটে গিয়ে ঘিরে ধরলো। অন্য সময় হলে ইউনু নিজেও ফ্ল্যাট করতো, কিন্তু এই মুহূর্তে ভীষণ অস্বস্তিতে পড়েছে। অচেনা জায়গা, তার উপর বেশ লাজলজ্জাহীন মেয়েগুলো। শেষে সুবিনের সাহায্যে তাদেরকে কাটিয়ে রুমে ঢুকতে পেরেছে। ছাদের বাম কর্নিশে সব কাজিনরা মিলে আড্ডায় বসেছে। ইউনুর প্রথমে ভালো না লাগলেও এখন সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। চারিপাশে তাকাতে গিয়ে হঠাৎ চোখ আটকালো তার বিপরীতে থাকা এক কিশোরী মেয়ের দিকে, যে কিনা সবার থেকে দূরত্ব বজায় রেখে ছাদের ডান দিকে বসে আকাশের পানে তাকিয়ে আছে। ভীষণ অদ্ভুত লাগলো ইউনুর। পাটি থেকে উঠে জুতো পরে ধীর পায়ে এগিয়ে গেল সেই দিকে। শান্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি। চোখ ফিরিয়ে ইউনুর দিকে তাকালো মেয়েটি। ভীষণ স্নিগ্ধ সেই চাহনি। গায়ে মাথায় সুন্দর করে ওড়না দিয়ে বেশ মার্জিত ভাবে মেয়েটি হাসলো। জি বলুন। সবাই ওখানে আড্ডা দিচ্ছে, কিন্তু তুমি এখানে একা একা কি করছো? ওপাশ থেকে উত্তর আসার আগে কর্কশ কণ্ঠে বেজে উঠলো পকেটের ফোনটি। হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতে গলা শুকিয়ে গেল। স্ক্রিনের উপর জলজল করে ভেসে উঠলো 2 অক্ষরের নাম, জিয়া। ফোন বের করতেই আরো দুবার রিং বাজলো। দ্রুত বেগে ফোন রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে ভেসে আসলো, এই আপনি আমার ফোন ধরছিলেন না কেন? কোথায় আপনি? ভূষণ থেকে কে এসেছেন? না, বন্ধুর সাথে তার বোনের বিয়েতে এসেছি, আপাতত বাড়ি যাচ্ছি না। বিয়ে বাড়ি মানে? তাহলে তো ওখানে অনেক ছ্যাঁচড়া ছ্যাঁচড়া মেয়ে থাকবে, আপনি ওদের থেকে দূরে থাকবেন, একদম ধারে কাছেও ঘেঁষতে দেবেন না কাউকে। কি দরকার ছিল ওখানে যাওয়ার? জানো, এখানে একটা মেয়েকে ভীষণ ভালো লেগে গেছে। কি সুন্দর চাহনি তার, তুমি একবার দেখলে ফিদা হয়ে যেতে। ইউনু ভাই, বলো, আপনি এমন কেন? আমার অনুভূতি নিয়ে এভাবে খেলে কি মজা পান বলেন তো? কি করছিস এখানে? নিস্তব্ধ রাত। দূর থেকে কুকুরের অভিশপ্ত খেতেও আওয়াজ কানে ভেসে আসছে। হোস্টেলের রুমের মধ্যে নিজের ছোট্ট সিঙ্গেল বেডের বিছানার সাথে লাগানো জানলার পাশে হেলান দিয়ে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে তে। চোখের ভেজা পাপড়িগুলো বার কয়েক ঝাপটা মেরে চোখের মধ্যেকারের অশ্রুগুলো বিদায় করলো। কেমন যেন লাগছে তার কাছে, কিছু একটা নেই এমন অনুভূতি হচ্ছে। কাই ভাইয়া কি খুব বেশি জ্বালাচ্ছে? তেমন কিছু না, কাই ভাইয়া খুব ভালো, অনেক ভালো মনের একটা মানুষ। তুই বিশ্বাস কর, ওর লাইফ পার্টনার হিসেবে যে মেয়েটা আসবে সে খুব খুশি হবে, লাকি হবে,
খুব ভালোবাসবে তাকে। যে মানুষটা আমার থেকে কোনো প্রকার বিপরীত প্রতিক্রিয়া না পেয়েও আজ এতটা বছর নির্বিচ্ছিন্ন ভাবে ভালোবেসে যেতে পারে, আমার জন্য শখের চাকরিও খোয়াতে পারে, এমনকি আজ এতটা সময় ধরে একা থাকতে পারে, নিঃসন্দেহে সে সেই মেয়েটাকে অসম্ভব ভাবে ভালোবাসবে যে কিনা তাকে প্রায়োরিটি দেবে। হয়তো আমার অবহেলা পেয়ে দিন দিন একটু খামখেয়ালিপনা করে ফেলেছে, কিন্তু দেখিস খুব শীঘ্রই সবকিছু সামলে নিতে পারবে। আমি ভাবছি এবার আমার বিয়েটা করা উচিত। বয়স তো আর কম হলো না, আর কতদিনই অন্যের ঘাড়ে থাকবো। তাছাড়া আমারও একটা স্বস্তির পরিবেশ চাই, ভালোবাসার একটা মানুষ চাই, যা অন্তত ব্যক্তিগত হবে, খুব কাছের একজন। তাহলে তুই কাই ভাইয়াকে বিয়ে করে ফেল। করতাম, কিন্তু এই যে বললাম কাই ভাইয়া, সে আমাকে বোন হিসেবে না ভাবলেও আমি আজীবন তাকে বড় ভাইয়ার নজরে রেখেছি। সে ছোট্টবেলা থেকে তার কাঁধে চড়ে বেরিয়েছি। কোথাও অভিভাবক হিসেবে দেখাতে হলে সবার আগে ভাইয়াকে পরিচয় করিয়েছি। সেই তাকে বিয়ে করাটা কিছুতেই সম্ভব নয় আমার পক্ষে। তাহলে তো নেতামশাইকে করে নে বিয়ে। বেচারা এমপি হয়েও আধা জল খেয়ে তোর পেছনে পড়ে আছে। হাসলোতে তোর কি মনে হয় উনি সিরিয়াস? টাইমে ফোন দিচ্ছি, দেখা করছে, ফোন বন্ধ থাকার কারণে ছটফট করতে করতে দেখা করতে এসেছে। এমনকি তোর এত ট্যারামির পরেও সে তোকে বিয়ের প্রপোজাল করেছে। এর থেকে আর কি চাস তুই? বলেই ওপাশ ফিরে শুয়ে পড়ল জুহি। কিছুক্ষণ নীরব রইল। আজকাল নিজেকে বুঝে উঠতে পারছে না সে, সবকিছুতেই একটা মিসিং মনে হচ্ছে। ওপাশে পাশ করতে করতে সিমটা অন করলো। আকাশ সময় আশা নিয়ে সিম অন করলো, হতাশ হয়ে চেয়ে থাকলো স্ক্রিনের দিকে। কাঙ্ক্ষিত নাম্বার থেকে নতুন করে কোনো মেসেজ বা কল আসেনি। তাহলে কি আর ফোন দেবে না? রিজেক্ট করেছে বলে ভুলে যাবে এই তার ভালোবাসার পরিধি? সামান্য রিজেক্ট করতে ফোন দেওয়ার কোনো নামই নেই। ও আবার বলে বিয়ের পরে টাইম ধরে পুরো 1 ঘন্টা জ্বালাবো তাকে। ঢং শালার গিরগিটি কোথাকার, এক কথাতেই রং বদলে ফেলে। পার্টি অফিসে মিটিং চলছে। গোল টেবিলে সমস্ত বড় বড় নেতারা বৈঠকে বসেছেন। জাঙ্কুক হলো তাদের মধ্যে মধ্যমণি। বেশ মনোযোগ সহকারে তার প্রতিটা কথা শ্রবণ করছে তারা। হঠাৎ ফোনের রিং বাজতেই বিরক্তকর দৃষ্টি নিক্ষেপ করলো ইউনুর দিকে। অন্য সবাই মনোযোগকে সামান্য সময়ের জন্য নষ্ট করে ইউনুর দিকে চাইলো, কিন্তু ইউনু তো নীরব নির্বাক হয়ে ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। নাম্বারটা তেলকে সেভ করা। এই নামের কোনো মেয়েকে সে চেনে বলে তো মনে হয় না, তাও আবার ভাইয়ের ফোনে তার নাম্বার সেভ করা। আশেপাশে কয়েকবার তাকিয়ে ফোনের স্ক্রিনটা জাঙ্কুকের সামনে ধরলো। অবাক হয়ে তাকিয়ে রইল ফোন বাজতে থাকা তেল নাম্বারের দিকে। কাল এইভাবে ইগনোর করার পর থেকে জাঙ্কুক নিজেকে সামলে নিয়ে পুনরায় কাছে ব্যস্ত থেকেছে। আর যাই হোক, কারোর ওপর নিজের অনুভূতিকে চাপিয়ে দেওয়ার মতো কাপুরুষ সে নয়। সেই জন্যই এখন পর্যন্ত দেখে ফোন তো দূরের কথা, একটা মেসেজও করেনিও। এই মুহূর্তে ভেতরে ভেতরে এক উত্তেজনা কাজ করছে জাঙ্কুকের। তাকে নিজে থেকে ফোন করেছে, তাহলে কি সে তাকে মিস করছিল? ভাবতেই ঠোঁটের মধ্যে সবার অগোচরে এক দুর্লভ হাসির রেখা মিলল। আশেপাশে সবাই উগ্রীব হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কিছুটা দোটানায় পড়ল সে। এই মুহূর্তে ফোন রিসিভ করে কথা বলাটা কি সঙ্গত হবে? না। পরক্ষণে মাথা ছাড়া দিয়ে উঠল। যেই ঝাঁজ লবঙ্গবতী তাকে ফোন দিয়েছে, সে যে মারাত্মক রকমের ইগোওয়ালি। সামান্য একটু অনুভূতি টের পেয়েই হয়তো ফোন দিয়েছে। এখন যদি রিসিভ না করে, না জানি সারা জীবনের জন্য সিমটা অফ করে ফেলে। সবার মাঝখানে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো জাঙ্কুক। স্পিকার মুখের সামনে এনে গভীর কণ্ঠে বলল, মিটিং এ আছি, 20 মিনিট পর কল করছি। সিম বন্ধ করার কথা মাথায় আনবে না বলেই কেটে দিল। অবাকের শেষ পর্যায়ে এসে বাখারা হয়ে গেল ইউনু। কিছু জিজ্ঞাসা করার আগে জাঙ্কুক চোখ রাঙানি দিয়ে চেয়ারে বসতে বলল।
তারপর পুনরায় সবার মনোযোগ আকর্ষণ করে নিজের বক্তৃতা দিতে লাগলো। কিন্তু আর কতক্ষণ এইভাবে 5 মিনিট বসে সবার কথা হজম করতে হবে ভেবে ভেতরটা হাসপাস করে উঠলো। তার এই মুহূর্তে এইসব কথাবার্তা বোরিং লাগছে। বিয়ের টেরা কথা শোনার খুব দরকার। পেটের মধ্যে কেমন কিলবিল কিলবিল করছে। যদিতে রাগ করে ফোন অফ করে দেয়, না এটা উচিত নয়। তাড়াহুড়ো করে বিদায় দিল দলের সদস্যদের। ইউনুকে লাঞ্চ করানোর জন্য পাঠিয়ে দিল তাদের সাথে। তারপর আরাম করে চেয়ারে গা এলিয়ে দিল। ফোনের দিকে তাকিয়ে হাসপাস করছে তে। ইস, লোকটা মিটিং এ ছিল, তার উচিত হয়নি ফোন দেওয়া। ধুর, কি ভাবলো। ভাবতে ভাবতে ওপাশ থেকে ফোন আসলো জাঙ্কুকের। অবাক হয়ে তাকিয়ে রইল মিনিটের কাঁটার দিকে। সবে মাত্র 8 মিনিট হয়েছে, সে তো বলেছিল আরো 20 মিনিট। ভাবতে ভাবতে ফোন রিসিভ করলো তে। তুমি যে কতটা ভয়ঙ্কর মেয়ে তা কি তুমি জানো? অবাক হয়ে ভুরু কুঁচকে ফেললো তে। সে ভয়ঙ্কর কেন? কি করেছে ও? কিছু বলার আগে ওপাশ থেকে জাঙ্কুক বলে উঠলো, তোমার জন্য চলমান মিটিং গুলো সব ক্যান্সেল করে বসে আছি। মনে হচ্ছিল দলের সদস্যদের টেনে হিচড়ে বার করে দিই। জানো, পেটের মধ্যে কেমন খুশখুশ করছিল তোমার সাথে কথা বলার জন্য। হেসে দিয়ে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললো তে। সে কি লজ্জা পাচ্ছে? হ্যাঁ, একটু হয়তো পাচ্ছে। তার সাথে কেউ কথা বলার জন্য এতটা উগ্রীব, ভাবতেই কেমন লাগছে। নেতামশাই, ভালোবাসেন আমায়? কেন? এবার কি সাইনবোর্ডে লিখে গলায় ঝুলিয়ে ঘুরতে হবে? দমে গেল তে। কিছুটা লজ্জা পেল নিজের এমন প্রশ্নে, কিন্তু তার তো শুনতে ইচ্ছা করছে নেতামশাইয়ের মুখ থেকে। বলুন না, দেখুন আপনি একদম হেয়ালি করবেন না। এতদিন যা ছিল সব বাদ। এবার নতুন করে বলুন, প্রেম করবেন আমার সাথে? জাঙ্কুক নিঃশব্দে হাসলো। মেয়েটা পারেও বটে। ইচ্ছে করে বারবার কারোর মুখ থেকে নিজের নামের ভালোবাসার কথা, প্রশংসার কথা শুনতে মরিয়া হয়ে থাকে। প্রেম করতে তো চাচ্ছি না, বিয়ে করতে চাচ্ছি। করবে আমায় বিয়ে? এই, আপনি তো বিয়ে বিয়ে করে লাফাচ্ছেন কেন? হ্যাঁ, যাতে একসাথে ফাঁসাতে পারেন আমায়। আপনি এর আগে আবার 2-4টে বিয়ে করে রাখেননি তো? বউ ছেড়ে চলে গেছে বুঝি? এখন আমাকে ফাঁসিয়ে দুম করে বিয়ে করতে চাইছেন? কি ভাবছেন বিয়ের পর জানলে তখন কিছু করার থাকবে না? এই শুনুন, তেহিয়াং এত বোকা না। আগে আপনার সাথে কদিন প্রেম করব, আপনার ফুল বায়োডাটা জানবো, দেন বিয়ে দিয়ে। পুনরায় হতভম্ব হয়ে গেল জাঙ্কুক। সে কি বলে আর এই মেয়ে ঠিক কোথায় নিয়ে যায়? নিজেকে সংযত করে বলল, তে আমি বলতে চাচ্ছিলাম প্রেম তো বিয়ের পরেও করা যায়, তাই না? আমি একজন নেতা মানুষ, আমার কি সেই বয়স আছে নাকি? আর তুমিও তো ছোট নও। কেন কেন? আমার প্রেম করার বয়স নেই? এখন আমাকে বুড়ি বুড়ি লাগছে? প্রেম করতে হলে তো কচি মেয়ে লাগবে। তো আমার কাছে আসেন কেন? কচি মেয়ের কাছে যান, অভাব পড়বে না। আমায় আর ফোন দেবেন না। এই তে, ফোন কাটবে না। আরে আমি তো সেটা বলিনি, তুমি ভুল বলছো। আচ্ছা আচ্ছা, প্রেম করব, আগে প্রেম করব তারপর বিয়ে, ওকে? দেখা করুন। কি? কবে? কাল। কাল দেখা করুন। এই না প্লিজ, চল যেতে গেলে 5-6 ঘন্টা লস হয়ে যাবে। আমি 4 দিন পরেও এমনিতে আসবো, তখন দেখা করে নেব। এখন পার্টির কাজে খুব ব্যস্ত। ওকে, তাহলে আপনি ওই পার্টি নিয়েই থাকুন। এমনি তো নেতা ফেতার তারা প্রেম হয় না। রাখছি, থাপ্পড়ে গাল লাল করে দেব বেয়াদব মেয়ে। আসছি কাল বিকেলের দিকে আসলে চলবে? দাঁত কিরমির করে বলল জাঙ্কুক। তে হেসে দিল। শুধু চলবে না, নেতামশাই দৌড়াবে। রাখছি, বাই। এই তেহিয়াং কে ভাই? একটা মেয়ে। মেয়েটা কে? তুই কি প্রেম করছিস? না, আপাতত বিয়ে করতে চাচ্ছি। সফল হলে জানাবো। খবরদার বাড়ির কেউ যেন টু শব্দটাও না জানে। জানলে কিন্তু খুব পস্তাবে। সময় হলে আমি নিজেই জানাবো। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো জাঙ্কুক। ইউনো ছুটে কে ভাইয়ের হাত ধরলো। আচ্ছা বলবো না, অন্তত ছবিটা দেখা। একটু চোখ জোড়া একটু শান্ত করি। আমার কাছে কোনো ছবি নেই এখন, সর। আর ছবি দেখারও কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে তুই চিনিস? কে? কে? আমি দেখেছি। দেখতে কেমন? ওই বাবুর আম্মু।
নির্বাচনের দিন যে মেসেজ দিয়েছিল, যাকে রোডের সামনে থাপ্পড় মেরেছিলাম। দুম করে চেয়ারের ওপর বসে পড়ল ইউনু, মাথায় হাত দিয়ে জাংকুকের দিকে তাকিয়ে পড়ল। তার মানে মেসেজ ভুল ছিল না, আগে থেকেই তোর সাথে রিলেশন ছিল ওই মেয়ের, এমনকি তোদের বাচ্চাও হবে। কি করে পারলি আমাদের ঠকাতে? ভাই, কি করে সামলাস ওকে? সাথে সাথে দুম করে পিঠের ওপর কিল বসিয়ে দিল জাংকুক। ইউনু ছুটে অফিসের বাইরে যেতে যেতে বলল, আজকে বাসায় আসিস, তোর জন্য বিরাট জনসভা বসাচ্ছি প্রতারক। থমথমে জীবন মহল, বসার রুমে গোল হয়ে সবাই বসে আছে। নামজন, তার পাশেই বসা ছোট্ট ভাই জিওন সিওজন, অন্য পাশে জিমিন এবং ফোনে স্ক্রল করতে থাকা ইউনুকে দেখা যাচ্ছে। সোফার পাশে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে জিন আর জিওন সুমি। জাংকুক এস্তো পায়ে বাড়ির মধ্যে ঢুকলো। সবাইকে বসা থাকতে দেখে সামরিকভাবে দাঁড়িয়ে পড়লো। ঘটনাটা কতদূর গড়িয়েছে সে ব্যাপারে ও নিশ্চিত। দীর্ঘশ্বাস ফেলে হেঁটে সিঁড়ির কাছে গেল। তখনই সিওজন মুখ খুলতেই জাংকুক বলল, 10টা মিনিট সময় দাও কাকামণি, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, সবটা বলবো, একটু অপেক্ষা করো। ঢুকরে মুখের ওপর আঁচল দিয়ে কেঁদে উঠলো জিন। সবটা বলবে মানে নিশ্চয়ই ইউনুর কথাটাই ঠিক। হে ঈশ্বর, কোন রাক্ষসের কবলে পড়লো তার ছেলেটা? নামজন শান্ত চোখে জিনের দিকে তাকালেন, তারপর চুপ করে বসে থাকার ইশারা দিলেন। কিন্তু জিন শুনলো না। ছোটবেলা থেকে মেয়ে মানুষ থেকে দূরে থাকা তার রসহীন ছেলেটা কিনা বিয়ে করেছে। কি করে সম্ভব এটা? শান্ত দৃষ্টিতে সিঁড়ি দিয়ে নামলো জাংকুক। আসন্ন বোম ব্লাস্ট হওয়ার সম্পর্কে জ্ঞাত সে, তারপরও কিচ্ছু না জানার ভান করে সবাই বসলো। এখন বলো, মেয়েটা কে? কবে বিয়ে করেছিস? এমপি হয়েছিস বলে কি আমাদের সামান্য একটুকু মূল্য দিবি না? যা যা খুশি তাই করবি। কতবার চোখে ইউনুর দিকে তাকালো জাংকুক। ফোন থেকে চোখ সরিয়ে নিজের পিঠে হাত বুলিয়ে দাঁত কেলিয়ে চাইলো ইউনু। উদ্দেশ্য তখনকার কিল মারাটা যে ইউনুর অনুচিত হয়েছে সেটাই বোঝাতে চেয়েছে। সেরকম কিছু না মা। আশ্চর্য, আমি বিয়ে করতে চাইলে তোমাদের থেকে লুকাবো কেন? সামনে দাঁড়িয়ে করলেও তো কার ক্ষমতা নেই আমাকে আটকানোর। তাহলে ইউনু যে বললো তেহিয়াং নামের কোন মেয়েকে বিয়ে করেছিস, বিয়ের জন্য এতদিন লাফাচ্ছিলে, সেই জন্যই মেয়ে দেখতে নেমেছি। তাই বলে তোমরা রোজ রোজ আমাকে কাট করাই বসাবে? ধুর, সব বাদ দাও। আমার এমনিতেও কাজের অভাব নেই, তার উপর বাড়তি ঝামেলা। খানিকটা নরম হলো জিন। মেয়েটাকে আগে আমি একটু বুঝি চিনি, তারপরে তোমাদের জানাবো। ভালো লাগলে এগোবে, নইলে এখানেই শেষ। আশা করি আমাকে আর জ্বালাবে না। খিদে পেয়েছে, খেতে দাও। আচ্ছা আচ্ছা, কিছু বলবো না, কিন্তু যা করবি একটু তাড়াতাড়ি করিস। বলে সুমিকে নিয়ে রান্নাঘরে চলে গেল খাবার বাড়তে। নামজন সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা ধরলো। জাংকুকের কাকামণি একজনই, তবে তারা একসাথে নয়, পাশাপাশি বাড়িতে থাকে। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এক হয় তারা। বাবা যেতে জাংকুকের দিকে তাকিয়ে দাঁত পেলালো ইউনু। আমি কিন্তু বাড়িতে বলিনি যে তোর বাবুর আম্মুর বাবু আছে। এতটা পাতলা ভাবিস না আমাকে। ভীষণ দয়াবান আপনি, দয়া করে একদম উদ্ধার করে ফেলেছেন আমায়। রাতের খাবার শেষে গটগট পায়ে রুমে ঢুকতে দ্রুত পায়ে খাটে এসে বসলো ইউনু। মুখে তার রাজ্যের চিন্তা ভাবনা। রেশিয়ে রেশিয়ে জাংকুককে উদ্দেশ্য করে বলল, ভাই তুই কি সত্যি বাবুর আম্মুকে বিয়ে করবি? না মানে আমি বলছি না যে সে খারাপ, কিন্তু দেখ, যে মেয়ে সামান্য মেসেজ দিয়ে অচেনা মানুষের সাথে প্রেম করতে পারে, সে চেনা ছেলেদের কাছে আরো ক্লোজ। আমি বলতে চাচ্ছি ওই মেয়ে আরো 10-5টা প্রেম করে। আমি নিশ্চিত তুই এই ধরনের মেয়ের ফাঁদে পড়লি। ভুরু কুঁচকে ইউনুর দিকে তাকালো জাংকুক। পরবর্তীতে চিন্তার রেখা তার কপালে ফুটে উঠল। ইউনুর কথা একদম ফেলে দেওয়া যায় না। পরক্ষণে মস্তিষ্কে এলো, জাংকুক একজন এমপি। সেটা জানার পরেও দেখে কত কাঠখড় পুড়িয়ে রাজি করাতে হচ্ছে। তার মানে এই ধরনের লোভ তার মধ্যে নেই। আর যার মধ্যে লোভ নেই সে কোনো রকম ভাবে ছেলেদের সাথে ফালতু সম্পর্কে জড়াতেই পারে না। এরকম কিছু না,
ও এমন মেয়ে নয়। মাত্র এই কয়েকদিনে তুই সব জেনে বসে আছিস নাকি? দাঁড়া, একটু ওয়েট কর, সিমটা ভরি, তারপরে তোর সব ভাবনা ধূলিসাৎ করে দেব। হরুবুজকে জাঙ্কুক বলল, কি করবি তুই? দেখ, আমি আননোন নাম্বার থেকে তোর বাবুর আম্মুকে কল দেব, প্রেমিকের মতো কথা বলবো। ওর যদি তেমন কোনো প্রেমিক থাকে তাহলে তো শুরুতে আমাকে রিফিউজ করে দেবে। তোর কি মনে হয় আদৌ সফল হবি? অবভিয়াসলি সফল হব না। মানে তুই খালি দেখ, তোর বাবুর আম্মুর সাথে তোর সামনে ঘন্টার পর ঘন্টা প্রেম করব। নাম্বারটা দে। জাঙ্কুক নাম্বার দিল। যতই বিশ্বাস করতে চায় না কেন, মনের মধ্যে এক কচকচানি থেকেই যাচ্ছে। ইউনু সিমন করে 10 নাম্বারে কল দিল। জাঙ্কুক মন প্রাণ দিয়ে যাচ্ছে যাতে অচেনা নাম্বার থেকে তে ফোনটা না ধরুক, কিন্তু তাকে হতাশ করে প্রথমবার রিং করতে রিসিভ হলো কল। সামরিকভাবে বুকে ধাক্কা খেল জাঙ্কুক। আর ইউনু, সে তো ভরু নাচিয়ে ভাইয়ের দিকে মজা ওড়াচ্ছে। ফোন লাউড স্পিকারে দিয়ে ইউনু মধুর কণ্ঠে থেকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ বেবি, কি করছো? তে চমকালো, থমকালো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নাম্বারটা একবার দেখলো, এ আবার কোত্থেকে টপকালো। কি হলো, কথা বলছো না কেন বেবি? চশমাটা আঙ্গুল দিয়ে ঠেলে ফোনটা কাঁধে দিয়ে চেপে ধরে পুনরায় অ্যাসাইনমেন্ট লিখতে শুরু করলো তে। জি বাবা, পড়তে বসেছি। আপনার শরীর ভালো তো? তেইয়াংয়ের চিন্তায় চিন্তিত হয়ে সবেমাত্র জল মুখে দিয়েছিল জাঙ্কুক। ওপাশ থেকে এমন উত্তর শুনে কাশি উঠে গেল। গড়গড় করে সমস্ত জল গিয়ে পড়ল ইউনুর শরীরের ওপর। ইউনু সামরিকভাবে হতভম্ব হয়ে গেছে। জাঙ্কুকের দিকে তাকিয়ে পুনরায় জিভ ভিজিয়ে বলল, এইসব কি বলছো বেবি? বাবা মশাই, আপনার কাশি কমেছে? ঔষধ খেয়েছিলেন? ইউনু ছটপট করে সরি রং নাম্বার বলে ফোন কেটে দিল। সামনে তাকিয়ে দেখলো জাঙ্কুক দমকালো হাসিতে মেতে উঠেছে। আমার শ্বশুর হওয়ার তোর এত শখ? ইউনু কিচ্ছু বলল না। থমথম করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। পুনরায় দরজা ঠেলে ভেতরে উকি দিয়ে বলল, একবারে সব পরীক্ষা হয়ে যায় না, আবার করব ফোন। আমি প্রমাণ করেই ছাড়বো বাবুর আম্মুর অনেকগুলো বাবুর বাপ আছে, তুই শুধু দেখে নিস। জুহি কান থেকে হেডফোন খুললো। প্রেম করছিল সে, কিন্তু তের আওয়াজে বিরক্তি নিয়ে হেডফোন খুলতে বাধ্য হলো। এই, এত বাবা বাবা করছিস কেন? তোর বাবার আবার বাবা জন্মালো কোত্থেকে? কে জানি কোত্থেকে ডুব করে পড়লো। ফোন দিয়ে বেবি বেবি করছে। ভাবলাম এত মধু করে বেবি ডাকছে, নিশ্চয়ই বেচারা বাচ্চাহীন বাজাখান পুরুষ। তাই ভাবলাম বাবা ডেকে একটু মনটাকে শান্ত করি। তা বেটা বাবা ডাক শুনে রং নাম্বার বলে কেটে দিল। তুই পারিস বটে, উপরবেলা তোকে যে কি দিয়ে বানিয়েছে কে জানে। রাত 11টা। ছাদের এক কার্নিশে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বসে আছে ইয়োনো। দৃষ্টি তার এলোমেলো, মন তার বিচ্ছিন্ন। এই যে সারাদিন আমোদ প্রমোদ হাসি মজায় মেতে থাকা ইয়োনোর মনও তো খারাপ হয়। তারও তো কিছু নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত হতে থাকে, কিন্তু সে নিরুপায়। যেগুলো পাওয়ার অধিকার তার নেই, সেগুলো নিয়ে ভাবা নিতান্ত বোকামি। ভুলে থাকতে চাই সেই সব। ফোনের টোনের আওয়াজ পেতে স্ক্রিনের দিকে তাকালো। কাঙ্ক্ষিত নাম্বার থেকে কলটা এসেছে। ইউনু হাসলো। মেয়েটা এত বোকা কেন? এত অপমান করার পরও পিছু ছাড়ছে না, অথচ তার সাথে কথা না বললে দম বন্ধ হয়ে আসে ইউনুর। রিসিভ করে কানে তুললো ফোন। ওপাশ থেকে ভেসে আসলো, ইউনু ভাই। আপনি আমাকে একটু ফোনও তো দিতে পারেন। আমি কি এতটাই ফেল না? যখন নিজে থেকে দিই তখনও ধরেন না, আর ধরলেও কথা বলেন না। ইউনু ভাই, আমি কি দেখতে খুব খারাপ? ইউনু হাসলো। সে জানে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে এটা। শ্যাম বরণ মুখখানিতে অজস্র মায়া ল্যাপটানো। এই অষ্টাদশী যে আরো বছর আগেই তাকে কাবু করে ফেলেছে। তাকে এই পলক ছাপটানোর প্রতিটা কথাবার্তায় যে তার হৃদয়ে ফাল মেরে ওফার ওফার করে ফেলে। এত রাতে এই সব ঢং করার জন্য ফোন দিয়েছো? সামনে না পরীক্ষা? এমনিতে তো ফেলটুস,
এরপর এইচএসে ফেল করলে তো বিয়েই করবে না কেউ, তখন সব দোষ আমার উপর পড়বে, তাই তো? নাক ছিটকালো জিয়া। সবকিছুতে পড়াশোনা টানে এই লোক, অথচ নিজে যে খুব ভালো স্টুডেন্টও ছিল না। নেহাত জিয়া তাকে ভালোবাসে, তাই লেখাপড়া টেনে কথা বলে না। তাহলে আপনি বিয়ে করবেন? হাসলো এয়নু। জিয়া, তুমি এত অবুঝ কেন? দেখো, নিজের আবেগটা কমাও। আমি জানি কষ্ট হবে, কিন্তু তাও চেষ্টা করো। দেখো, তুমি একবার বাস্তবতা নিয়ে ভাবো, কোনোদিনও তোমার ভাই এই সম্পর্কটা মানবে না। আর না তো আমি চাইবো আমার ভাইকে কষ্ট দিতে। আমি চাই না ভাই জানুক তার শত্রুর বোনের সাথে আমার কোনো সম্পর্ক আছে। হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু কষ্ট পাবে। সকাল 10টা। জাঙ্কুক তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকলো। পার্টির যাবতীয় কাজ ইউনুকে বুঝিয়ে দিয়ে এসেছে। সে আজকে হ্যান্ডেল করবে সবকিছু। দ্রুত বিকে ওয়াশরুমে ঢুকলো। স্নান করে সামান্য খেয়ে সোহেল ভার্সিটির দিকে রওনা দিল। এই প্রথম কোনো কাজ ছাড়াই সে এসেছে, তাও আবার একটা মেয়ের কথায়। নিজের ওপরে মাঝে মধ্যে বিশ্বাস হারিয়ে ফেলছে জাঙ্কুক। কোনো মেয়ে কিনা তাকে কন্ট্রোল করছে। বিকেল 3টে। সোহেল ক্যাম্পাস কখনো শূন্য থাকে না, অসংখ্য ছাত্রছাত্রীর আনাগোনা থাকে তার মধ্যে। জাঙ্কুক গাড়ি নিয়ে গেটের ভেতরে ঢুকলো। আজকে একটা গাড়ি এনেছে। গাড়ির সামনে দুজন বডিগার্ড ছাড়া আর কাউকে আনেনি। ওদেরকেও আনতে চাচ্ছিল না, কিন্তু ইউনো জোরের কারণে বাধ্য হয়ে নিয়ে এসেছে। ঠিক কপাল তার, বডিগার্ড নিয়ে এসেছে প্রেম করতে। নিজের ওপরে হাসলো জাঙ্কুক। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে গণিত এবং পরিসংখ্যক বিভাগের সামনের বড় রাস্তায় গেল। বডিগার্ডদের গাড়ির ভেতরে থাকার হুকুম দিয়েছে সে। পকেট থেকে ফোন বের করে 3 নম্বরে ফোন দিল। একবার, দুবার, 3বার, এমন করে প্রায় 14 বার ফোন দিল জাঙ্কুক। রিং হচ্ছে, কিন্তু ফোন ধরছে না। বিরক্তিতে মুখমণ্ডল কুঁচকে ফেলল। এই দে দে, ওঠ। এই তোর নেতামশাই ফোন দিয়েছে, এই ওঠ। আলমোড়া ভেঙে উঠলো তে। পরক্ষণে আবার শুয়ে পড়লো। এখন কথা বলতে পারবো না, ঘুম পাচ্ছে আমার। আরে, এই নিয়ে 15 বার ফোন করেছে, নিশ্চয়ই আর্জেন্ট, ফোনটা ধর। নাক মুখ কুঁচকে ফেললো। ফোন হাতে রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই আপনার কি কমন সেন্স নেই? দেখছেন তো ফোন ধরছি না, তার মানে বিজি আছি, পরে কথা বলবো, ঘুমাচ্ছি আমি। থাপ্পড়ে গাল লাল করে দেবো বেয়াদব মেয়ে। সারাদিন জার্নি করে এসেছি আর এখন এসব বলছো? তোমার ঘুম ছুটিয়ে দেবো আমি। 10 মিনিটের মধ্যে সোহেল ক্যাম্পাসের গেটের সামনে এসো, আমি অপেক্ষা করছি। নেতামশাই এইখানে? ভাবতেই হতভম্ব হয়ে গেল তে। পরক্ষণেই মনে পড়লো সে কালকে আসতে বলেছে। ইস, মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। নেতামশাই তার এক কথায় দেখা করতে এসেছে। ভাবতেই মন আনন্দে নেচে উঠলো। তার কথাকে পাল্টে দিয়ে একজন সংসদ সদস্য নাকানি চোবানি খেতে খেতে সোহেল ক্যাম্পাসে এসেছে ভাবতে জুহিকে ধরে ঘুরে নাচতে লাগলো। পুনরায় কানের কাছে ফোনটা নিয়ে বলল, নেতামশাই মাত্র 15 মিনিট দিন, 10 মিনিটে রেডি হবো, 5 মিনিটের মধ্যে চলে আসবো, ওকে? জাঙ্কুক কতক্ষণ গম্ভীর হয়ে উত্তর দিল, আসো। প্রায় 3:30 বাজে। চারিদিকে লোকজনের আনাগোনা ধীরে ধীরে বাড়ছে। কতক্ষণ পর পর বিরক্তি নিয়ে ঘড়ি দেখছে জাঙ্কুক। আজকে কালো জিন্সের সাথে সাদা পাঞ্জাবি পরে এসেছে। বরাবরই জাঙ্কুক জিন্স পরে, পাঞ্জাবির সাথে আজ অব্দি কখনো পায়জামা পরেনি। পায়জামা শব্দটা মাথায় এলে কেমন নেমে লাগে জাঙ্কুকের, ভীষণ অস্বস্তি হয়। বিরক্তি নিয়ে আবারও ঘড়ি দেখলো। কপাল কুঁচকে সামনে তাকাতে হা হয়ে গেল। ধীরে ধীরে কোচকানো কপাল সোজা হয়ে মুগ্ধতায় ছেয়ে যেতে লাগলো। সামনেই তে দাঁড়ালো। নীল রঙের শাড়ি পরে আছে সে। ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিক আর চোখে কাজল, ব্যাস আর কোনো সাজ নেই। জাঙ্কুক মুগ্ধতা নিয়ে আরেকটু সামনে এগোলো। খেয়াল করে দেখলো তের হাতে নীল রঙের কাচের চুড়ি। তে এবার অস্বস্তিতে পড়লো। যতটা সাহস নিয়ে শাড়ি পরেছিল ঠিক ততটাও লজ্জা লাগছে তার। জীবনে কখনো কোনো ছেলের সামনে নিজেকে আবেদনময় সাজানোর চেষ্টা করেনি। লজ্জায় করে অন্যদিকে তাকালো। সাথে সাথে পরবর্তী ঝটকাটা খেল জাঙ্কুক। তের চুল অনেক লম্বা, এতদিন কাঁকড়া দিয়ে বাঁধা ছিল চুলগুলি। তার উপরে মাথায় রাখা ওড়নার জন্য খেয়াল না হলো আজ শাড়ির সাথে খোলা চুলগুলো যেন এক পাশলা বৃষ্টি নামিয়ে দিল জাঙ্কুকের হৃদয়ে। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো।
আরেকটু খেয়াল করতে মেজাজ বিগড়ে গেল জাঙ্কুকের। চুলগুলো কি সুন্দর কালো, অথচ নিচের দিকে আঙুল প্রায় পাঁচিল বাদামি রং করা। কি দরকার ছিল এমন ঘোড়ার লেজের মতো রং করার? কিন্তু তারপরেও জাঙ্কুক মনে মনে সিদ্ধান্ত আটলো, বিয়ের পরে অজস্র চুল করার জন্য অর্নামেন্টস মাখাবে। তাতেও কাজ না হলে এই চুলগুলো কেটে ফেলবে, পরবর্তীতে আবার লম্বা হবে। কোথায় হারালেন নেতামশাই? বসে ফেললো জাঙ্কুক, কিন্তু ধরা দিল না। কোথাও না, চলো হাঁটি। হাঁটতে লাগলো দুজন, বলতে লাগলো কথা। রাস্তার দুই ধারে অজস্র খোলা খাবারের দোকান বসেছে। ফুচকার দোকান চোখে পড়তে দাঁড়িয়ে পড়লো তে। জাঙ্কুকের দিকে তাকিয়ে দাঁত গেলালো। জাঙ্কুক হতভম্ব হয়ে গেল। মাঝে মধ্যে এই মেয়ের হাসি দেখে ভীষণ ভয় লাগে তার, যেন মনে হয় সে এক অবলা নারী, আর তেইয়াং কোনো বখাটে ছেলে। ভাবনাটা কাল্পনিক হলো, বাস্তবে তে মাঝে মধ্যে বখাটে ছেলেদের মতো হাসে জাঙ্কুকের সামনে। নেতামশাই, প্রেম করতে এসেছেন, ভালো কথা, পকেটে আছে তো? জাঙ্কুক প্রথমে না বুঝলো, পরক্ষণে তের কথার প্যাচ বুঝে বলল, তুমি কি কিছু খাবে? এটা আবার বলা লাগে নাকি? চলুন ফুচকা খাবো। জাঙ্কুক পাশের দোকানটার দিকে চাইলো, পরক্ষণে নাক ছিটকালো। ইয়া তে, তুমি এইসব খাবার খাও? এর থেকে কোনো রেস্টুরেন্টে চলো, এসব আনহেলদি খাবার খাওয়ার দরকার নেই। ভুরু কুচকালো তে। জাঙ্কুকের থেকে খানিকটা দূরে সরে গিয়ে দাঁড়ালো। আপনি না খাওয়াতে চাইলে খাওয়ানোর দরকার নেই, তাই বলে বাজে কথা বলছেন কেন? আর শুনুন, 3 বেলার 2 বেলাই আমি এইসব আনহেলদি রাস্তার খাবার খাই। আপনি সব টলারেট করতে পারলে করবেন, না হলে আগে ভাগেই ভাগুন। স্তব্ধ হয়ে গেল জাঙ্কুক। এই কেমন মেয়ে, সামান্য ফুচকার জন্য ব্রেকআপ করার হুমকি দিচ্ছে? না না, তুমি খাও, চলো, বাট আমাকে জোর করবে না, আমি এসব জীবনেও খাবো না। নাক কুচকিয়ে এগিয়ে গেল ফুচকাওয়ালার দিকে। মামা, আপনি ফুচকা বানাতে থাকেন, আমি খেতে থাকি। যতক্ষণ আমার মুখ না থামে ততক্ষণ যেন আপনার হাতও না থামে, ক্লিয়ার? আর হ্যাঁ, প্রচুর ঝাল দেবেন। খাচ্ছে, এই যাবত 10 প্লেট খাওয়া শেষ তার, আরো খেতে ইচ্ছা করছে, কিন্তু ব্যাটা ভীষণ ঝাল দিয়েছে, চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। শেষে বাধ্য হয়ে বারণ করলো আর না বানাতে। জাঙ্কুক স্তব্ধ চোখে তাকিয়ে আছে তের দিকে। ভাগ্যিস মনে করে পাঞ্জাবির পকেটে ওয়ালেটটা এনেছিল, নইলে তো মান সম্মান এই সয়েল ক্যাম্পাসে লেপটে যেত। বার কয়েক আশেপাশে তাকালো, দূরে জাঙ্কুকের গাড়িটা দেখা যাচ্ছে। বডিগার্ড দুজন এদিকে তাকিয়ে আছে। জাঙ্কুককে তাকাতে দেখি অন্যদিকে ফিরে তাকালো। অস্বস্তিতে পড়ল জাঙ্কুক। কি ভাবছে তারা? তাদের স্যারকে সামান্য একটা মেয়ে কতটা নাকানি চোবানি খাওয়াচ্ছে। হা করে দুহাত দিয়ে মুখে বাতাস করছে। ঠোঁট দুটো নিজেতে লিপস্টিক হারিয়ে ঝালের চোটে লাল হয়ে যাচ্ছে। বার কয়েক মুখের ঝাল হওয়া লালাথুতু আকারে ফেলল। বারবার ঠোঁট ভিজিয়ে ঝাল থেকে বাঁচতে চাইলো তে। জাঙ্কুক ঢোক গিলল, আশেপাশে তাকিয়ে নিজেকে সংযত করলো। হঠাৎই মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি চাপলো তে। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো আইসক্রিমের দোকান খোলা নেই। তারপরেও জাঙ্কুকে উত্তেজিত করে জ্বালানোর জন্য জোরে বলতে লাগলো, আইসক্রিম, আইসক্রিম খাবো, আইসক্রিম আনুন এখনই, ওমাগো মরে গেলাম। জাঙ্কুক হচ্চকিয়ে আশেপাশে তাকালো, কোথাও কোনো আইসক্রিমের স্টল নেই, থাকলেও সেটা সয়েল ক্যাম্পাসের গেটের পাশে। যেখান থেকে পারুন আমার আইসক্রিম এনে দিন, দিদামশাই, খুব ঝাল, খুব ঝাল, ঠান্ডা কিছু লাগবে বলে জাঙ্কুকের অসহায় মুখের দিকে তাকালো সে। পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইলো তে। প্রচুর ঝাল খায়, এটা না যে সে এখন ঝাল লাগছে না তার, যতই ঝাল লাগুক সেটা সহ্যের মধ্যে, কিন্তু জাঙ্কুককে জ্বালানোর জন্য এমন ছটফট করছে সে। থমকে দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক। সে তের শয়তানি হাসিটা দেখতে পেয়েছে। তাকে যে জ্বালানোর জন্য এমনটা করছে সেটা স্পষ্ট। নিজে ঠোঁট কামড়ে হেসে দিল। তারপর তের কাছে গিয়ে বলল, দেখো, এই মুহূর্তে আমি তোমায় আইসক্রিম খাওয়াতে পারবো না, বাট সেম কোয়ালিটির, তবে ঠান্ডা অন্য কিছু খাওয়াতে পারি, যা খেলে 100% শিওর তোমার ঝাল কমে যাবে। কি? চুমু? চুমু খাবে নাকি? চমকালো, থমকালো। কথাটা মস্তিষ্কে হানা দিতে লজ্জা অস্বস্তি তীব্রভাবে ভর করলো। লজ্জায় মুখটা লাল হয়ে গেল।
অন্যদিকে তাকিয়ে হাসপাস করতে লাগলো। জাংকুক দুষ্টু হাসছে। তে নিজের ওপরে ধিক্কার জানাচ্ছে। এই চুমুটুমু নিয়ে কত মজা করেছে সে, অথচ আজকে এত লজ্জা লাগছে কেন? লজ্জায় মাথা তুলতে পারছে না তে। এরই মধ্যে ধুলো উড়িয়ে শশক করতে করতে তিনটে মাইক্রো থামলো তে আর জাংকুকের সামনে। সামরিকভাবে পরিচিত গাড়ি থেকে ভুরু কুচকে ফেললো জাংকুক। প্রথম গাড়ি থেকে নেমে আসে কিম জাং হুংসুং আর তার সাথে তার অন্যান্য ভাইরা। বিরোধী দলের সর্দার জেহবকে দেখা মাত্রই রাইফেল হাতে ছুটে এলো বডিগার্ড দুজন। জাংকুকের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বন্দুক তাক করলো জেহবের দিকে। জেহব ক্রুদ্ধ চোখে এগিয়ে এসে তের হাত ধরলো, টেনে নিয়ে গাড়িতে বসালো। জাংকুক স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। জেহব যাওয়ার আগে পুনরায় জাংকুকের সামনে এলো, ক্রুদ্ধ চোখে দাঁতে দাঁত চেপে বলল, শত্রুতা রাজনৈতিক ভাবে, কিন্তু খবরদার আমার বোনের দিকে নজর দিলেও তোর চোখ আমি গেলে দেব। সাবধান, এর আশেপাশেও যেন তোকে না দেখি। পরক্ষণে শোষো করে ধুলো উড়িয়ে চলে গেল সেই গাড়িটি। স্তব্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইল জাংকুক। দেখ জেহবের বোন। উফ, বুকের ভেতরটা কিছু হারানোর আশঙ্কায় ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এমপি সাহেব খাইবেন না? সময় তো প্রায় শেষ হয়ে গেল, এরপর তার খাবার পাইবেন না। হাবুলদারের কণ্ঠের রেশ কানে যেতেই ভাবনা থেকে বেরিয়ে এলো জিয়ন জাংকুক। চোখটা ঝাপসা হয়ে গেছে, বাম হাত দিয়ে মুছে নিল নয়ন দুটো। তারপর তাকালো হাবুলদারের দিকে, বলল, হ্যাঁ যাচ্ছি। পাশ ফিরে স্টিলের থালাটা হাতে নিল, তারপর ছোট্ট দরজাটা দিয়ে নুয়ে বেরিয়ে গেল জেলের বাইরে। লাইনের মানুষ কমে এসেছে অনেক। তার সিরিয়াল আসতেই থালা পাতলো। গরম ভাতের উপর গরম ঝোল পড়তে তরতর করে গরম হয়ে উঠলো স্টিলের থালাটি। হাত পুরো কাঁপছে। তড়িঘড়ি করে আবারও নিজের জন্য বরাকৃত কুঠুরিতে এলো। ফ্লোরের ওপর থালাটা রেখে বার কয়েক হাত ঝাড়া দিল। আবারও নতুন করে ফোসকা পড়ে গেছে। উল্টে মুরগির মধ্যে মুগ ডাল আর আলু দিয়ে ঝোল করে রান্না করেছে জেলের কর্মচারীরা। সপ্তাহে 2 দিন মাংস খায়, এই হলো সেই মাংস। ওপর মহলে খবর যায় আসামিদের সপ্তাহে 2 দিন মাংস, ডাল আর সবজি খাওয়ায়। পাতের ছোট্ট মাংসের টুকরোটি হাতে নিল জাংকুক। সাদা থকথকে টুকরোর দিকে তাকিয়ে বিতৃষ্ণা এলো, কিন্তু গ্রাহ্য হলো না। গত 4 বছরে একরকম খাবার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তার। বুক চিরে হাহাকার বেরিয়ে এলো। কিছু বিশ্বাসঘাতক, কিছু স্বার্থপর আর বিষাক্ত মানুষের জন্য তার জীবনটা আজ 4 বছর ধরে জেলের খানি টানছে।